এখন আমরা আছি সরলরেখা পার্টে। স্থানাঙ্ক জ্যামিতির অংশটুকু শেষ। স্থানাঙ্ক জ্যামিতির পরে আছে তোমাদের সরলরেখা। আচ্ছা, সরলরেখা হচ্ছে মূলত কতগুলা বিন্দু সমন্বয়ে গঠিত একটি জ্যামিতিক চিত্র। তো তোমাদের এর আগে বলা হয়েছে যে বিন্দু হচ্ছে এমন একটা সত্তা যার শুধুমাত্র অস্তিত্ব আছে বাট আয়তন নাই। তো এইরকম বিন্দু একাকী শুধুমাত্র তার পরিচয় দিতে পারে না, এই বিন্দুটা হচ্ছে আয়তন তৈরি করতে পারে, নিজস্ব আয়তন না থাকলেও সে আয়তন তৈরি করতে পারে। এরকম অসংখ্য বিন্দুকে যদি আমি পরপর সাজাই তাহলে দেখব যে একটা রেখা হচ্ছে। তো রেখা মূলত ইউক্লিড এইভাবে ধারণা দিয়েছিল যে রেখা হলো প্রস্থহীন দৈর্ঘ্য, মানে রেখা হচ্ছে ব্রেথলেস লেন্থ, মানে হচ্ছে রেখা হচ্ছে প্রস্থহীন দৈর্ঘ্য। এটা হচ্ছে রেখার ডেফিনেশন, যে রেখা হচ্ছে প্রস্থহীন দৈর্ঘ্য। তার মানে এই রেখাটা অবশ্যই হইতে পারে সরল রেখা অথবা কোনো কার্ভ লাইন। তো সরলরেখা বলতে সেই রেখাকে বোঝানো হবে যদি এই রেখাগুলো যেসব বিন্দু সেট দ্বারা তৈরি সেই বিন্দু সেট তাদের দিকের পরিবর্তন না ঘটায়। মানে বিন্দু সেট দ্বারা গঠিত কোনো সঞ্চারপথ যদি দিক পরিবর্তন না করে, মানে এই বিন্দু সেট মনে করি কতগুলো বিন্দু আছে এখানে, সেই বিন্দু সেটগুলোকে আমি একটা নির্দিষ্ট একটা শর্তের অধীনে পরিচালিত করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি এইভাবে যদি বলে দিই যে বিন্দুগুলোকে এমনভাবে সাজাতে হবে পরপর যেন তারা এই দিক মানে সাজানোর ক্ষেত্রে তারা দিক পরিবর্তন না করে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই বিন্দু সেটগুলো যে সঞ্চারপথ তৈরি করতেছে, মানে এদের যে চলার পথ তৈরি করতেছে, সেই চলার পথ বা সঞ্চারপথ হচ্ছে একটা সরলরেখা। মানে সরলরেখা হইতে হইলে মানে ওই সরলরেখা তৈরির পেছনে যেসব বিন্দুগুলো রিলেটেড সেই সব বিন্দুগুলোকে একটা শর্তের অধীনে আসতে হবে। সেই শর্তটা হচ্ছে সেই বিন্দুগুলোকে তাদের লাইন তৈরির বেলায় কখনো দিক পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা আলটিমেটলি একটা সরলরেখা পাবো। আচ্ছা, এখন যদি আমি একটা বিন্দুকে ফোকাস করে অসংখ্য সরলরেখা আঁকাই কোনো একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে দেখা যাবে যে এখানে অনেকগুলো সরলরেখা আঁকানো সম্ভব একটা বিন্দুকে ফোকাস করে। তো একটা বিন্দুকে ফোকাস করলে যতগুলো সরলরেখা মানে অসংখ্য কোটি কোটি সরলরেখা আঁকানো সম্ভব। তো সেই সরলরেখাগুলো কিন্তু বিভিন্নভাবে আনত আছে এই স্থানাঙ্ক ব্যবস্থায়। কোনোটা কিন্তু কম আনত, কোনোটা বেশি আনত। যেমন হচ্ছে এইখানে যদি আমি একটা আঁকাই, এইটা যেরকম আনত বাট এইটা কিন্তু তার চেয়ে বেশি আনত। এইটা আবার বিপরীত দিক থেকে কম আনত, এইটা আবার একেবারে আনত না, মানে এইটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস সেটার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তো এই যে একটা রেখার বৈশিষ্ট্য, মানে একটা সরলরেখা একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে আচরণ করে এইটা বোঝার জন্য সে ওই স্থানাঙ্ক ব্যবস্থায় মানে একটা পজিশন থেকেও কীভাবে সে বিভিন্ন অবস্থান তৈরি করতে পারতেছে, তার পেছনে তার হচ্ছে একটা লাইনের সাপেক্ষে সে কতটুকু আনত বা ঢালু সেটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা পরিচয় বহন করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা সরলরেখা এক্স অ্যাক্সিসের সাথে কী পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেইটাকে আমরা একটা বৈশিষ্ট্য হিসাবে ধরলাম যে এখানে একটা এক্স অ্যাক্সিস আছে, সেই এক্স অ্যাক্সিসের সাথে এইটা যেরকম অ্যাঙ্গেল তৈরি করছে এই অ্যাঙ্গেলটা কিন্তু সেরকম না। মানে প্রতি ক্ষেত্রে একই বিন্দুতে গমন করলেও সরলরেখাগুলোর অ্যাঙ্গেলের যথেষ্ট চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এরকম একটা মানে সাহিত্য এক্স অক্ষের সাথে সাহিত্য একটা সরলরেখা সে 0 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এইভাবে তাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করতে পারি যে যেই সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সাথে একবার সাহিত্য অবস্থায় আসে এইটা যেন কোনোরূপ ঢালু না, মানে এটা নতি বলতে কিছু নেই, তাহলে এইটার ক্ষেত্রে ঢাল আমি বলতে পারি 0। আবার যে রেখাটা একেবারেই এক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি আছে মানে ওয়াই অ্যাক্সিসের সাথে যে আছে তার ঢালটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এইখানে এই অ্যাক্সিসের মানে
এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে এইটা কিন্তু 90 ডিগ্রি পার করছে তার অ্যাঙ্গেলটা, তাহলে অবশ্যই এখানে ঢালটা থিটার সাথে প্রিফার করতেছে, মানে থিটার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা এখানে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসছি, মানে গণিতবিদরা এটা এমনভাবে সেট করছে যে এই থিটাটার একটা মানের জন্য দেখা গেছে যে ট্যানজেন্ট অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতটা ঢালের উপর নির্ভর করতেছে। যেমন হচ্ছে যখন এই থিটাটা এক্স অ্যাক্সিসের সাথে সাহিত্য অবস্থায় আছে তখন ট্যান 0 ডিগ্রির মান কিন্তু 0। আবার যখন সে এই এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি আছে তখন ট্যান থিটা সমান কিন্তু ট্যান 90 বলতে ম্যাক্সিমাম বোঝানো হচ্ছে, মানে এই ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটি একটা ভ্যালু দিচ্ছে। তো এইভাবে যদি একটা সরলরেখা যদি এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ তৈরি করে, সামথিং ধরি আমি হচ্ছে সে যদি 135 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে দেখা যাবে হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে তার ঢাল হবে -1, মানে অবশ্যই সে বিপরীত দিকে গেলে একটা ঢাল হচ্ছে বা ঢালের মানটা সেম থাকতেছে। এই অ্যাক্সিসটার সাথে যদি সে সেম ডিরেকশনে মানে ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেল তৈরি করতেছে ধরে নিই সেটা 45 ডিগ্রি, আর যদি সে ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, মনে করো এইটা ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এইটারও যে ঢালের মান হচ্ছে এইটারও সেম ঢালের মান হচ্ছে, বাট ঢালের দিক বিপরীত হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস দিয়ে নির্ধারণ করা যাচ্ছে। অর্থাৎ tan 45 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে ঢাল বলতে মূলত আমরা বুঝবো হচ্ছে যদি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্ট অনুপাতকে ঢাল বলবো। আচ্ছা, একটা সরলরেখা আঁকার জন্য মিনিমাম 2টা পয়েন্ট দরকার। একটা সরলরেখা আঁকার জন্য যদি মিনিমাম 2টা পয়েন্ট দরকার, তাহলে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি এইরকম 2টা পয়েন্ট পেয়ে যাই x1, y1 আর x2, y2, তাহলে আমরা একটা সরলরেখা পাবো। তো ধরে নেই সেটা হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থায় 2টা পয়েন্ট বলতে এইটা x, এইটা হচ্ছে y আর এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে এই যে সরলরেখা পাবো এই দুটো বিন্দুকে টানলে এই সরলরেখার আমি হচ্ছে ঢালও নির্ণয় করতে পারবো, কারণ 2টা বিন্দু জানলে যদি আমি একটা সরলরেখার সমীকরণ জানি তাহলে ওই সরলরেখার ঢালও নির্ণয় করতে পারবো। তো ফার্স্টলি হচ্ছে এই সরলরেখাটা এই যে এক্স অ্যাক্সিস তার সাথে কতটুকু কোণ তৈরি করছে তার জন্য এটাকে বর্ধিত করলাম, তো এখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখন আমার নির্ণয় করতে হবে যে এই থিটার জন্য ট্যান থিটার মানটা কতটুকু, এই ট্যান থিটার মানটাই হবে হচ্ছে এই সরলরেখার ঢাল। তো প্রথম হচ্ছে আমি এক্স অক্ষের সাথে একটা লম্ব টানবো, এখানে এক্স অক্ষের সাথে একটা লম্ব টানবো, এখানে ওয়াই আর এখানে ওয়াই। তাহলে এইটাকে ডিফাইন করতেছে y1, এইটাকে ডিফাইন করতেছে y2, আর এটা হচ্ছে x1 আর হচ্ছে x2। তাই যদি হয় তাহলে আমি যে এই সরলরেখাটাকে বর্ধিত করে এর উপর লাগাই দিই, তাহলে হচ্ছে দেখবো যে এই যে সরলরেখাটা বের হয়েছে এই সরলরেখাটা হচ্ছে পরস্পর সমান্তরাল, এই একটা সরলরেখাকে ছেদ করছে এই বিন্দুতে। তার মানে হচ্ছে এইখানে যদি θ1 অ্যাঙ্গেল তৈরি হয় এইখানেও θ অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই ত্রিভুজটাকে পুঁজি করে এই ত্রিভুজের ট্যান থিটাটা বের করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, এই লম্বটা হচ্ছে পুরোটা হচ্ছে y2 আর এতটুকু হচ্ছে y1। তাহলে y2 থেকে y1 বাদ দিলে আমি এই লম্বটুকু পেয়ে যাব, আর এখানে হচ্ছে পুরোটা হচ্ছে x2 আর এতটুকু হচ্ছে x1। তাহলে x2 থেকে x1 পাইলে আমি এটা পাবো, আর এটা হচ্ছে এই যে ভূমিটার সমান, তাহলে এখানে হবে x2 মাইনাস x1। তাহলে দুইটি বিন্দু দেওয়া থাকলে ওই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে ওই দুই বিন্দুর কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আচ্ছা, সরলরেখার বিভিন্ন রকম সমীকরণ সম্ভব, মানে এইসব সমীকরণকে বলা হচ্ছে সরলরেখার হচ্ছে প্রমিত সমীকরণ সমূহ। মানে ফার্স্টলি দেখবো হচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ যেটার মধ্যে হচ্ছে ঢাল ইনক্লুড থাকবে। তো ঢাল সমান আমরা আগে যেটা জানছি সেটা হচ্ছে
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যানজেন্ট অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ট্যানজেন্ট, সেইটার মান যদি বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের ঢাল। তো তার জন্য যে সরলরেখাটা হবে এই স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করি যে আমি যে সরলরেখাটা আমার যে সরলরেখাটা দরকার সেই সরলরেখাটার সঞ্চারপথের উপর একটা বিন্দু ফিক্স করে নিব। তো মনে করো যে সরলরেখা তাহলে হচ্ছে এক্স ওয়াই বিন্দুগামী, আর এই এক্স ওয়াই বিন্দুগামী যে সরলরেখা সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরে নিই থিটা অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে এইটা হচ্ছে সেই থিটা। তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল যে আমি হচ্ছে একটা সরলরেখা নির্ণয় করব, সরলরেখার সমীকরণ, যেই সরলরেখার সমীকরণের সঞ্চারপথের উপর একটা বিন্দু আমাকে ধরে নিতে হবে, আর হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে থিটা ওয়ান সেটা আমার জানা বিন্দু, মানে সেটা আমার জানা। তাহলে হচ্ছে আমি এখন এই সরলরেখার সমীকরণ যদি বের করতে যাই তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে এই এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানলে সেটা দ্বারা বোঝাবে হচ্ছে এটা ওয়াই, আর এখান থেকে একটা লম্ব টানলে সেটা বোঝাবে হচ্ছে এক্স, মানে ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব ওই বিন্দু সেটা হচ্ছে এক্স, তাহলে এইটা হচ্ছে এক্স। এখন আমার যেটা দরকার শুধুমাত্র ঢাল দিয়েই আমি একটা সমীকরণকে এক্সপ্রেস করতে পারবো না, তার জন্য আমার যেটা দরকার এইখানে হচ্ছে আমি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে হচ্ছে এই সরলরেখার উপর একটা লম্ব টানছি, তাহলে দেখবা যে এই সরলরেখা এবং এক্স অ্যাক্সিস দুইটাই পরস্পরের সাথে লম্ব, মানে দুইটা হচ্ছে সমান্তরাল। তাহলে ছেদকের একই পাশে যদি মানে দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ সমান, মানে এটা যদি থিটা হয় এটাও তাহলে থিটা হবে। এখন দেখো বুঝো যে এই একটা ত্রিভুজ যেটা পাইছি আমি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা এক্স আমি পেয়ে গেছি, থিটার রেসপেক্টে এটা ভূমি, তো এটা আমি এক্স পেয়ে গেছি। বাট এইটার ক্ষেত্রে লম্ব যেটা লম্বটা এখানে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে লম্বর জন্য এই যে এইটার ভ্যালু জানা দরকার, মানে এই সরলরেখাটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে কত ডিস্টেন্সে ছেদ করছে এইটা জানা দরকার, এইটা মানে এইটা, তো এইটা আমি ধরে নিয়েছি সি। তাহলে এইটা যদি সি হয়, মানে এটা যদি সি হয় তাহলে এতটুকু ডিস্টেন্স হবে হচ্ছে পুরা ওয়াই থেকে সিটা বাদ দিতে হবে। তাহলে এইখানে যা দাঁড়াবে এই যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভূমি, লম্ব এবং থিটা সব যদি জানা থাকে তাহলে ভূমি আর লম্ব রিলেটেড যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে ট্যান থিটা, তাহলে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, এটাকে ভাঙালে দাঁড়াবে ওয়াই মাইনাস সি সমান হচ্ছে এক্স ট্যান থিটা, অতএব ওয়াই সমান হচ্ছে ট্যান থিটা এক্স প্লাস সি। আচ্ছা, ট্যান থিটা বলতে এখানে হচ্ছে এম, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি। আচ্ছা, সি বলতে হচ্ছে মূল বিন্দু থেকে সরল রেখাটি ওয়াই অক্ষকে কতটুকু অংশ ছেদ করছে। আচ্ছা, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী ঢাল আকৃতির সরলরেখা এবার আমি নির্ণয় করব। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী ঢাল আকৃতির সরলরেখা নির্ণয় করতে গেলে আমার প্রথমত হচ্ছে সরলরেখার সমীকরণটা জানতে হবে। তো সরলরেখার সমীকরণ জানতে বলতে আমি প্রথমে একটা ধরে নেব, সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। যেহেতু ঢাল আকৃতির বলছে তাহলে ঢাল রিলেটেড যে সরলরেখার সমীকরণ আগে বের করছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সেইটা এখানে লিখলাম। তারপর দেখো এই যে সরলরেখা এখানে কিন্তু এই একটা বিন্দুগামী, মানে হচ্ছে এই সরলরেখা একটা বিন্দুতে যায় সেই তথ্যটা দেওয়া আছে, মানে এখানে এই সিটা দেওয়া নাই, শুধুমাত্র ঢালটা দেওয়া আছে। তো সিটা বের করার জন্য আমার এখানে একটা এক্সট্রা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হবে সরলরেখাটা। তাহলে হচ্ছে এই সরলরেখাটা যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স ওয়ান প্লাস সি। আচ্ছা, এখন যেটা করব
সেটা হচ্ছে এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ দিয়ে দিব, তাহলে দাঁড়াবে হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স মাইনাস এম এক্স ওয়ান। আচ্ছা, এখন দেখো হচ্ছে y মাইনাস এম এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান। আচ্ছা, এইটার দিকে যদি, এই পোর্শনের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে ফার্স্টলি যে সরলরেখাটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি। এই সরলরেখাটার ধ্রুবক পদ যেটা, ধ্রুবক পদটা যদি জানা না থাকে তাহলে অবশ্যই এখানে যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান এই সরলরেখার উপরে একটা জানা বিন্দু দেওয়া ছিল, তো জানা বিন্দু দেওয়া ছিল, তো তার কারণে আমি যেটা করব যে ওই সরলরেখার ঢালটা যদি জানা থাকে তাহলে আমার এই ধ্রুবক পদের দরকার নাই, জানা বিন্দু জানা আর হচ্ছে ঢালটা জানা, তাহলে ধ্রুবক পদের আমার দরকার নাই। তাহলে ওয়াই মাইনাস এম এক্স আর ধ্রুবকের জায়গায় এখানে বসাবো হচ্ছে এই যে সরলরেখার যে ওয়াই এক্স চলক সম্বলিত যে রাশিটা আছে ওয়াই মাইনাস এম এক্স, এইখানে হচ্ছে আমি জানা বিন্দুর যে কোটি, ওয়াইয়ের জায়গায় জানা বিন্দুর কোটি ওয়াই ওয়ান মাইনাস এক্সের জায়গায় জানা বিন্দুর যে ভুজ সেটা বসাই দিব এম এক্স ওয়ান। তাহলে এইটাই হয়ে যাবে হচ্ছে আমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, মানে একটা জানা বিন্দুগামী ঢাল আকৃতির সমীকরণ যেখানে ঢালটা আমার আগে থেকে জানা থাকবে এবং বিন্দুটাও জানা থাকবে। আচ্ছা, এতক্ষণ আমরা ঢাল আকৃতির যে সমীকরণ দেখলাম সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখানে হচ্ছে এটা ঢাল আর এটা হচ্ছে ওয়াই অক্ষে ছেদাংশ, মানে মূল বিন্দু থেকে কতটুকু অংশ ছেদ করছে। তাহলে এইটা হচ্ছে ঢাল আকৃতির একটা সাধারণ সমীকরণ। তো আমি যদি সরলরেখার একটা কমন ইকুয়েশন নেই, মানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তো সবসময় তো ঢাল আকৃতি থাকবে না যে বামে ওয়াইটা ফ্রি করা থাকবে বা ডানে এইরকম শেপের নাও থাকতে পারে ইকুয়েশন। তো নর্মালি এইরকম যদি একটা ইঞ্জিনিয়ারের একটা ফর্মে যদি ইকুয়েশন থাকে সরলরেখার, সেই ক্ষেত্রে তোমরা আগে যেটা করবা সেটা হচ্ছে ওয়াইটাকে ফ্রি করে নিবা বামে। তাহলে ওয়াইকে ফ্রি করার জন্য অবশ্যই বিওয়াই এবং এক্স প্লাস সিকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এক্স মাইনাস সি। এবার হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এখন দেখো যে এইটা দেখতে অলরেডি এইটার মতো লাগতেছে, মানে এইখানে বামে ওয়াইটা ফ্রি আছে এবং ডানে এক্স সম্বলিত যে সহগটা আছে মাইনাস এ বাই বি, এটা এমকে ইন্ডিকেট করতেছে। তার মানে এইখানে হচ্ছে ইন জেনারেল একটা ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশনে ঢালটা হচ্ছে সেই সরলরেখার, দেখো এক্সের সহগ এবং বি এর এবং হচ্ছে ওয়াইয়ের সহগ, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ এর অনুপাত, আর সামনে একটা মাইনাস থাকবে। তাহলে ডিরেক্ট যদি ঢাল আকৃতির সমীকরণ না দেওয়া থাকে তাহলে তো তোমাদের কখনো এক্সের যে সহগ এম সেটা তো ঢাল হবে না। তো ইন জেনারেল একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশনকে যদি আমি এইভাবে প্রেজেন্ট করি তাহলে দেখবা যে এক্সের সাথে যে সহগটা থাকতেছে আলটিমেটলি সেইটা হচ্ছে তোমাদের ইন জেনারেল যে ইকুয়েশন সরলরেখার, সেইটার এক্সের সহগ ডিভাইডেড হচ্ছে ওয়াইয়ের সহগ আর সামনে একটা মাইনাস, মানে যে কোনো সরলরেখার ঢাল ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড হচ্ছে ওয়াইয়ের সহগ। আচ্ছা, এবার দেখো যে ঢাল আকৃতির যে সমীকরণ ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এইটা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, যেটা হচ্ছে যখন তোমার ওয়াই অক্ষের ছেদাংশ সি 0 হয় তখন এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এক্স। তো তোমরা যদি গ্রাফ সম্পর্কে ভালো আইডিয়া থাকে দেখবা যে এইটা যদি আমার আগের একটা মানে সরলরেখা হয় ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তো এইখানে দেখবা যে এইটা হচ্ছে সি ওয়াই অক্ষের ছেদাংশ, তাহলে সিটা যদি তোমার 0 হয়ে যায়, সিটা যদি 0 হয়ে যায় তাহলে এই যে সরলরেখাটা আছে এটা হচ্ছে এই গ্রাফের মূল বিন্দুতে গমন করবে। দ্যাটস মিন সি যদি 0 হয় ঢাল আকৃতির সমীকরণে তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এইটা যে তথ্যটা লিড করবে সেটা হচ্ছে এইটা মূল বিন্দুগামী। আলটিমেটলি শেষে যে নোটটা বলতে চাই সেটা হচ্ছে যদি সরলরেখায়
ধ্রুবক পদ না থাকে তবে তা মূল বিন্দুগামী। মানে যদি কোনো সরলরেখায় ধ্রুবক পদ না থাকে, মানে এইরকম থাকে শুধু ওয়াই শুধু এক্স, এক্স আর ওয়াই সম্বলিত যদি কোনো একটা রাশি থাকে, তাহলে সেই সরলরেখাটা হচ্ছে ধ্রুবক পদবিহীন, মানে সেই সরলরেখাটা মূল বিন্দুগামী। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে একটা সরলরেখা ঢাল আকৃতির হলে সেই সরলরেখায় তার ঢাল থাকতে হবে, আর সাথে তার অক্ষের যে ছেদ অংশ সেটাও থাকতে হবে। অথবা আমি যদি একটা জানা বিন্দু নেই, সেই ক্ষেত্রে যদি আমার ঢাল জানা থাকে, তাহলে ঢাল এবং ওই গ্রাফের উপরে একটা জানা বিন্দু, দুইটা দিয়ে আমি একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার নতুন একটা রিকোয়ারমেন্ট, সেটা দুইটা বিন্দু দেওয়া থাকবে, মানে ওই সরলরেখাটা কোন দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে সেই দুইটা বিন্দু দেওয়া থাকবে, এবং আমাকে নির্ণয় করতে হবে যে ওই সরলরেখাটার সমীকরণটা আসলে কী হবে। তো আমি ধরে নেই যে দুইটা বিন্দুগামী, সেটা x1 y1 আর x2 y2। তাহলে এই দুই বিন্দুগামী যদি কোনো একটা সরলরেখা হয়, তাহলে অবশ্যই আমি প্রথমে একটা গ্রাফ আঁকাই নিই। গ্রাফ আঁকায় নিয়ে ধরে নিলাম এইটা x1 y1 আর এটা x2 y2। তাহলে দেখো যে x1 y1 দ্বারা বোঝাচ্ছে এটা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস থেকে যথাক্রমে y1 এবং x1 ডিস্টেন্সে আছে, আর এই বিন্দুটা x অ্যাক্সিস থেকে y2 আর y অ্যাক্সিস থেকে x2 ডিস্টেন্সে আছে। তাহলে এখন দেখো এইখানে আমি এই পয়েন্ট, মানে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে সেই দুটো পয়েন্টকে ধরে নেই। এটা যদি এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট হয়, তাহলে এ বি যোগ করে দিলাম। এ বি যোগ করার পর এ পয়েন্ট থেকে আমি এক্স অ্যাক্সিসের সাথে যে পারপেন্ডিকুলার আছে, একটা লম্ব আছে, সেই লম্ব রেখার উপর একটা লম্ব টানলাম। তাহলে দেখো যে এইখানে যে ত্রিভুজটা আমি পাইছি, সেই ত্রিভুজটা এই যে সরল রেখা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেটা যদি থিটা ধরি, সেই ত্রিভুজে কোণ, এই কোণটাও একই থিটাকেই বোঝানো হচ্ছে। মানে এইটাকে যদি আমি বিএসসি ত্রিভুজ ধরি, তাহলে কোণ বিএসসি যা এই এবি সরলরেখা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করছে, থিটাও তাই। এখন আমার দরকার সরলরেখার ঢাল নির্ণয়। অর্থাৎ আমি তোমরা একটু দেখলে বুঝবা যে আমি ধরে নিলাম যে ধরি এই যে সরলরেখাটা আমার নির্ণয় করতে দিছে, সেই সরলরেখাটা y mx প্লাস সি। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে যে এই সরলরেখার ঢাল যেটা m ইজুকালস টু এদের কোটিদ্বয়ের অন্তর, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1, মানে এই x2 আর এই x1। তাহলে x2 থেকে x1 বাদ দিলে এইটা, মানে এসি, এটা ভূমি, আর কোটিদ্বয়ের অন্তর বিসি, মানে y2 মাইনাস y1। তাহলে এই সরলরেখার ঢালটা নির্ণয় হয়ে গেছে। আর এই সরলরেখার যদি উপর আমি আর একটা আমার অজানা বিন্দু, মানে সঞ্চারপথের উপর একটা বিন্দু নেই x, y, মানে এটা ভেরিয়েবল পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের জন্য ঢাল অবশ্যই হবে কীরকম, y মাইনাস y2 x মাইনাস x2। তাহলে আমার যেহেতু একটা সরলরেখার সমীকরণ দরকার, তাহলে সেই সরলরেখার সঞ্চারপথের উপর একটা ভেরিয়েবল পয়েন্ট নিছি এক্স ওয়াই, সেইটার সাথে আমি বি অথবা এ যে কোনো পয়েন্টের ঢাল যদি নির্ণয় করি, সেই ঢালটা এই সরলরেখার যে এবি সরলরেখার যে ঢাল সেইটার সমান হবে। অর্থাৎ আলটিমেটলি আমি লিখতে পারবো এটা x মাইনাস x2 সমান x2 মাইনাস x1 ইকুয়ালস টু y মাইনাস y2 ডিভাইডেড y2 মাইনাস y1। আচ্ছা, x2-র পরিবর্তে আমি x2 y2-র পরিবর্তে আমি x1 y1ও ব্যবহার করতে পারি। x1 y1 এবং x
y1 একই সরলরেখাকে মিন করতেছে, তার মানে এদেরও ঢাল সেম হবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো x মাইনাস x1 x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস y1 y2 মাইনাস y1। মানে আমার মূল কথা হচ্ছে, আমি যদি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই যেটা দুইটা বিন্দুই জানা, সেক্ষেত্রে আমি যেটা করবো জাস্ট সেটা হচ্ছে হরে যেটা লিখবো সেটা হচ্ছে জানা দুইটা ভুজের অন্তর, আর এইখানে লিখবো হচ্ছে ঠিক একই ক্রমে। এইখানে যদি x2, x1 লিখি, এইখানে তাহলে ওই কোটিদ্বয়ের অন্তর লিখবো। দ্যাটস মিন এখানে যদি x2, x1 লিখি, এখানে y2 মাইনাস y1 লিখবো, মানে x2 মাইনাস x1 লিখলে এইখানে লিখবো y2 মাইনাস y1। আর উপরে হচ্ছে ভেরিয়েবল যেই ক্রমে লিখবো, এখানে প্রথমে যদি ভেরিয়েবল লিখি, এখানে প্রথমে ভেরিয়েবল লিখবো, তারপর যে কোনো একটা জানা বিন্দুর ভুজ লিখবো, যে কোনো একটা ভুজ, আর ওই বিন্দুরই কোটি লিখবো এই পাশে। মানে এইখানে যদি আমি x1 লিখি, এই পাশে লিখবো y1, অথবা যদি এইখানে যদি আমি x2 লিখি, এই পাশে লিখবো আমি হচ্ছে y2। আচ্ছা, এবার আমরা আর এক প্রকৃতির সরলরেখার সমীকরণ নির্ণয় করব, যেই সরলরেখায় তোমার মূলত থাকবে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসকে কতটুকু ছেদ করছে মূল বিন্দু থেকে, সেই ছেদ অংশের পরিমাণটা দেওয়া থাকবে। এইরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করাই এখন হচ্ছে আমাদের মূল টার্গেট। তো সেই জন্য ফার্স্টলি আমাদের জানা থাকবে যে আসলে সরলরেখাটা এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কী পরিমাণে ছেদ করতেছে। তো ধরে নিলাম হচ্ছে এইটাই সেই সরলরেখা, মানে এইটা এ পয়েন্ট আর এইটা হচ্ছে বি পয়েন্ট। তো আমাদের যেহেতু জানা থাকবে যে মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসকে ওই সরলরেখা কী পরিমাণ ছেদ করবে এবং ওয়াই অ্যাক্সিসকে ওই সরলরেখা কী পরিমাণ ছেদ করবে মূল বিন্দু থেকে, সেটা জানা থাকবে। তাহলে সেটা ধরে নিলাম যে জানা আছে আমাদের এ, আর এটা হচ্ছে ও বিটা হচ্ছে বি। তাহলে এখন তোমরা এতটুকু নিশ্চয় বুঝতে পারছো, যেহেতু এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, তাহলে এইটার কোটি শূন্য হবে এবং ভুজটা হবে ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু ডিস্টেন্সে আছে, মানে এ। আর এটা যেহেতু ওয়াই অ্যাক্সিসে বিদ্যমান পয়েন্ট, তাহলে এইটার ক্ষেত্রে ভুজটা 0 হবে, মানে এই পয়েন্টে যাওয়ার জন্য আমাকে এক্স অ্যাক্সিস বরাবর কোনো দূরত্বই অতিক্রম করতে হবে না, মানে 0। আর ওয়াই অ্যাক্সিস বরাবর বি ডিস্টেন্সে যেতে হবে, মানে এক্স থেকে বি। এবার দেখো আমার দুইটা বিন্দু জানা আছে, তাহলে আগে যেরকম আমি হচ্ছে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করছি, ঠিক তেমনিভাবে আমি এখন হচ্ছে এ এবং বি পয়েন্ট জানা থাকলে যেভাবে দুইটি বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে হবে সেইভাবে বের করব। তাহলে আমি এইটাকে x1 y1 টার্গেট করলাম, আর এইটাকে হচ্ছে x2, y2 টার্গেট করলাম। তাহলে হচ্ছে x মাইনাস x1 ইকুয়ালস টু উপরে, তাহলে আমি সেম পয়েন্টের কোটি নিব, যেহেতু x1 y1 পয়েন্টের ভুজ নিছি, আর নিচে আমি হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর লিখলাম। এখন দেখো তোমরা এখানে x1 বলতে a কে বোঝানো হচ্ছে, x2 কে বলতে 0 কে বোঝানো হচ্ছে। তাহলে 0 মাইনাস a ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বলতে 0 কে বোঝানো হচ্ছে, আর y2 বলতে b কে বোঝানো হচ্ছে। তাহলে b মাইনাস এই যে y1 বলতে 0 কে বোঝানো হচ্ছে 0। তো এখন এই সরলরেখাটা এখন যদি ক্যালকুলেট করি, x মাইনাস a মাইনাস a ইজ ইকুয়ালস টু y ডিভাইডেড হচ্ছে b। তাহলে bx মাইনাস ab ইজ ইকুয়ালস টু মাইনাস ay। আচ্ছা, এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসলে বিএক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি। এরপর আমি আলটিমেটলি এই এ বিকে এ পাশে ভাগ দিয়ে দিলে বিএক্স প্লাস এ ওয়াই ডিভাইডেড এ বি ইকুয়ালস টু 1। অতএব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু ছেদ করছে এইরকম জানা ছিল
জানা ছিল এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটুকু ছেদ করছে, এইরকম একটা সমীকরণের মানে এইরকম একটা সরলরেখার সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু হচ্ছে এ। এটাকে বলা হয় ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ। আচ্ছা, ছেদক আকৃতির সরলরেখার সমীকরণে একটা জিনিস খেয়াল করো, যে হচ্ছে এই সরলরেখার সমীকরণে এ আর বি কখনো জিরো হতে পারবে না। এ আর বি যদি এই এ আর বি এর মধ্যে যদি কোনো একটা জিরো হয়, অর্থাৎ এ জিরো হলো বা বি জিরো হলো অথবা দুইটা একসাথেই জিরো হলো, যে কোনো অবস্থায় তোমরা দেখতে পাবা যে ছেদক মানে এক্স অ্যাক্সিস বরাবর ছেদকাংশ অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর ছেদকাংশ কোনোটাই যদি জিরো হয় তাহলে এই সরলরেখাটা মূলবিন্দুগামী হবে। দ্যাটস মিন এ অথবা বি জিরো যেহেতু হতে পারবে না, দ্যাট মিনস এই সরলরেখাটা কখনো মূলবিন্দুগামী হতে পারবে না। মানে এ আর বি যেহেতু জিরো হতে পারবে না, তাহলে সরলরেখাটাই কোনো সরলরেখা মানে মূলবিন্দুগামী কোনো সরলরেখাকে ছেদক আকৃতির সরলরেখায় প্রকাশ করা যাবে না। এবার দেখো আমি আরেকটা সরলরেখা আঁকলাম। এই সরলরেখা আঁকার জন্য মানে এই সরলরেখার সমীকরণ বের করার জন্য আমার দুইটা বিষয় দেওয়া থাকবে। সেটা হচ্ছে এই সরলরেখার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মিলিত বিন্দু, দ্যাটস মিন মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব জানা থাকবে, প্লাস এই যে লম্ব দূরত্বটা যে আঁকলাম এই লম্ব দূরত্বটির এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটাও দেওয়া থাকবে। অর্থাৎ কোনো একটি সরলরেখা মূলবিন্দু থেকে কত লম্ব দূরত্বে আছে এবং সেই লম্ব দূরত্বটি এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, এই দুইটা হচ্ছে পি আর আলফা। আচ্ছা, পি আর আলফা যদি দেওয়া থাকে তাহলে আমাকে সেই সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমি যেটা ধরে নেব যে আমি আগেই ছেদক আকৃতির একটা সরলরেখার সমীকরণ শিখছি, মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। এর মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সে এ দূরত্ব কাট করছে, মানে হচ্ছে সে হচ্ছে এ জিরো থেকে এ দূরত্বে এক্স অ্যাক্সিসকে স্পর্শ করছে মানে ছেদ করছে, আর ওয়াই অ্যাক্সিসকে ঠিক সেমভাবে জিরো থেকে মানে মূলবিন্দু থেকে বি দূরত্বে ছেদ করছে। তাহলে আমি এই সরলরেখার সমীকরণকে এইটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখন বোঝার বিষয়, এইটা যদি এ বিন্দু হয় আর এই যে ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দু ছেদ করেছে সেটা যদি বি বিন্দু হয়, এইটা এ আর এটা বি, এই দুই বিন্দুকে কেন্দ্র করে দেখো এখানে একটা ত্রিভুজ হয়েছে এ ও বি। আর এখানে যে লম্ব মূলবিন্দু থেকে যে লম্ব আঁকানো হয়েছে এ বি সরলরেখার উপরে, সেটাকে যদি আমি সি দ্বারা নোট করি তাহলে দেখবা যে এইখানে ত্রিভুজ ও এ সিতে এ আর পিটা হচ্ছে ভূমি আলফা কোণের রেসপেক্টে, আর এটা হচ্ছে অতিভুজ, মানে পি বাই এ কে লেখা যাবে কজ আলফা। সেইখান থেকে দেখো আমার কিন্তু এটা জানার দরকার, এ জানতে পারলে আমি এই সমীকরণে এর ভ্যালু বসাই দিব পি আর আলফার মাধ্যমে। তো অতএব হচ্ছে এ সমান পি বাই কজ আলফা। ঠিক সেমভাবে আমি যদি এখন এই ত্রিভুজ ও বিসি এই ত্রিভুজটাকে যদি খেয়াল করি, এইখানেও যেহেতু ওসিটা লম্ব এ বির উপরে, তার মানে এইটা একটা লম্ব, মানে ও বিসি একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজে বিটা হচ্ছে অতিভুজ, আর এটা যেহেতু আলফা
তাহলে অবশ্যই এই যে অ্যাঙ্গেল বিওসি এটা 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এইটা অপর যেই সন্নিহিত কোণ আছে ওবিসি এইটা তাহলে আলফা হবে। তাহলে ত্রিভুজ ওবিসি হচ্ছে ওবিসি আলফা। আচ্ছা, সেইটাকে সূত্র ধরলে দেখো এইটা হচ্ছে আলফা কোণের বিপরীত বাহু, মানে এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ P/B সমান হচ্ছে সাইন আলফা। সেইখান থেকে দেখো আমার হচ্ছে বিটা জানার দরকার। বিটা হচ্ছে এইখানে বসাই দিলে আমি হচ্ছে পি আর আলফার মাধ্যমে ইকুয়েশন নির্ণয় করতে পারবো। তাহলে বি এর ভ্যালুটা বের করি, বি সমান P/sin আলফা। তাহলে এই যে এখানে এ আর এখানে বি, এই দুইটাকে হচ্ছে আমি ছেদক আকারের যে সমীকরণটা আগে শিখছি সেইখানে এটার মান বসাই দেই। তাহলে এক্স বাই এর পরিবর্তে লিখব P/cos আলফা, আর বির পরিবর্তে লিখব P/sin আলফা ইকুয়ালস টু 1। আচ্ছা, এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসবে এক্স কজ আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড পি ইকুয়ালস টু 1। আর আলটিমেটলি এইটা দাঁড়াবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তাহলে এই সমীকরণে এক্স আর ওয়াই এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণকে উপস্থাপন করার জন্য যেই চলক, মানে যে সঞ্চারপথের চলক বিন্দু সেটা হচ্ছে এক্স ওয়াই, আর এখানে আলফা আর পি দিয়ে এই সরলরেখাটা নির্ণয় করা টার্গেট ছিল আমার। তো আলটিমেটলি সরলরেখার সমীকরণ যেটা, এই সরলরেখার সমীকরণে পিটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, আর এবং এই লম্বটি এক্স অ্যাক্সিসের সাথে যে আলফা কোণ উৎপন্ন করছে সেই আলফা দিয়ে প্রকাশ করা একটা সরলরেখার সমীকরণ। তো এই সরলরেখার সমীকরণকে বলা হচ্ছে লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ। লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ। আচ্ছা, এই সরলরেখার সমীকরণে একটু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে এই পিটাকে সবসময় পজিটিভ ধরতে হবে, মানে পিটা হচ্ছে পজিটিভ এখানে, কারণ পি দিয়ে এখানে হচ্ছে একটা দূরত্বকে বোঝানো হচ্ছে, মানে পি হচ্ছে এখানে ওসি মানে এ বির ওপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, আর দূরত্ব কখনো নেগেটিভ হচ্ছে না, মানে নেগেটিভ হয় না, তার কারণে পিটা এখানে ধনাত্মক। তাহলে এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারো তাহলে আলফা এবং পি দ্বারা যে সরলরেখা বের করা সম্ভব সেটা হচ্ছে লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ।